হ্যালো এসএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের সামনে আবারও চলে আসলাম ম্যানেজমেন্টের ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে সাজেশন কোশ্চেন মানে সিকিউ কোশ্চেন নিয়ে। সাজেশন সিকিউ নিয়ে। ওকে, তো সাজেশন সিকিউ থেকে আমরা যে ক্লাসগুলো সাজিয়েছি, এখানে শুধুমাত্র আমাদের ইম্পর্টেন্ট পার্টটাকে বিশ্লেষণ করা আছে, যেখান থেকে তোমরা 100% সিকিউটা কমন পাবা। মানে এই পেজটা পড়ে গেলে তোমার গ ঘ কমপ্লিট থাকবে। ক খ তো বইয়ের পিছনে কখটা পড়ে যাইতেই হবে। ওকে, চলো দেরি না করে শুরু করি। আমরা যদি ব্যবস্থাপনা নীতি নামের অধ্যায়টা থেকে সৃজনশীলটা কমন পাইতে চাই, আমাদের 3টা পয়েন্টে খুব গুরুত্বপূর্ণভাবে ফোকাস দিতে হবে। কয়টা পয়েন্ট? 3টা পয়েন্ট। আর সেই 3টা পয়েন্টের মধ্যে হচ্ছে হেনরি ফোর্ডের 14টা নীতি। তুমি 100% ধরে থাকো এই 14টা নীতি থেকেই প্রশ্নটা কমন পাবা। এখন যদি 2টা কোশ্চেন আসে বা হঠাৎ করে ওইটা মিস করে কোনোভাবে, তাহলে হেনরি ফোর্ডের বাইরেও 6টা নীতি দেওয়া আছে। কারো কারো বইয়ে 4টা দেওয়া আছে, কারো কারো বইয়ে 3টা, বাট আমরা 6টাকে এক্সপ্লেন করব। এবং এর পাশাপাশি আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা এবং গুণাবলীর একটা চিত্র আছে। ওই চিত্রটা বুঝলেই তোমরা এখান থেকে সবগুলো প্রশ্নের সুন্দরভাবে উত্তর করতে পারবা। তো চলো দেরি না করে এর মধ্যে কি কি আছে আমরা এইটা পড়ার চেষ্টা করি। আর ততক্ষণে তোমরা একটা টাস্ক দেই, সেটা হচ্ছে যে হেনরি ফোর্ডের ব্যবস্থাপনার যে নীতিগুলো অলরেডি তুমি প্রশ্নে ফেস করছো বা জানো, বা 14টা নীতি একটু কমেন্ট বক্সে লেখার চেষ্টা করো, দেখি পারো কিনা। ওকে, ভিডিওটা পজ করে একটু লেখো, ততক্ষণে আমিও 14টা নীতি লিখে তোমাদের এক্সপ্লেন করার চেষ্টা করি। ওকে, চলো আমরা ফার্স্ট 7টা নীতিকে এক্সপ্লেন করি। দেখো এখান থেকে কোনটা কোনটা বেশি কমন পাবো সেটাও বলে দিব। 7টা করে আমরা 14টা নীতিকে নিয়ে এক্সপ্লেন করব। তো হেনরি ফোর্ড যে 14টা নীতি দিচ্ছে, তার মধ্যে 1 নাম্বার এটা আছে কর্ম অবলিক কার্য বিভাজনের নীতি। কর্ম অবলিক কার্য বিভাজনের নীতিটা কি বলতো? একটা প্রতিষ্ঠানে যখন মানে সাপোজ আমি একটা ছোট একটা এক্সাম্পল দেই। তোমরা একটা পিকনিক করতেছো, এখন পিকনিকে রান্না কে করবে, পিকনিকে বাজারটা কে করতে যাবে, পিকনিকের টাকা কে উঠাবে, পিকনিকে লিড কে দেবে, যদি এইগুলো ঠিকঠাক না থাকে, দেখবে যে ওই খিচুড়ি বা ওই পিকনিকে রান্না হইতে রাত 3টা-4টা বাজবে। যারা যারা অলরেডি পিকনিক খাইছো তাদের এই এক্সপিরিয়েন্সটা সুন্দরভাবে আছে। বাট যদি ওই পিকনিকের মধ্যে আমাদের প্রত্যেকটা ফ্রেন্ডকে আমরা কাজগুলো সুন্দরভাবে ভাগ করে দেই, আমাদের কাজগুলো কি হয় বলতো? অনেক গুছানো হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা প্রতিষ্ঠানের মধ্যেও যখন কাজগুলোকে সুন্দরভাবে ভাগ করা হয়, ওটাকে বলা হয় কার্য বিভাজনের নীতি। কথা হচ্ছে সিকিউটা কিভাবে কমন পাবো। তো মিস্টার রহিম তার ব্যবসা প্রতিষ্ঠানের কাজগুলোকে অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখে, বা এত সুন্দরভাবে সাজানো গোছানো যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের ব্যক্তিরা তাদের নিজস্ব কাজগুলো অনেক সুন্দরভাবে বুঝে ব্যবসার সফলতা অর্জন করে। প্রত্যেকটা নীতির কিন্তু মেইন উদ্দেশ্যই ব্যবসার সফলতা অর্জন করা। তো এরকম যদি লেখা থাকে, তা আমরা নির্দ্বিধায় ধরে নিব এই প্রশ্নটা আসছে ব্যবস্থাপনার কার্য বিভাজনের নীতি থেকে। কি নীতি থেকে? কার্য বিভাজন। আচ্ছা, পরের প্রশ্নগুলো দেখি। কর্তৃত্ব দায়িত্ব রক্ষণের নীতি। ওই যে একটাকে বললাম যে ফ্রেন্ডকে কে উপরে থাকবে, কে টাকা উঠাবে, কে লিড দেবে, কে এটা করবে, এই ধরনের যদি আমাদের সবকিছু না বলে দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা গুলাই ফেলবো। সেমভাবে একটা প্রতিষ্ঠানের মধ্যে যখন কর্তৃত্ব বা দায়িত্বগুলোকে আলাদা করে ভাগ করে দেওয়া হবে, তাকে বলা হয় কর্তৃত্ব বা দায়িত্ব রক্ষণের নীতি। এরপর কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি। এটা একটু আলাদাভাবে বুঝায়। যেমন ধরো এটা একটা বিন্দু, এটা একটা মাঝখানে, এটাকে কিন্তু কেন্দ্র বলা হয়। এটা কি বলা হয়? কেন্দ্র। আর এটা ধরো বাহিরের দিক, বাহির মানে বিকেন্দ্রীকরণ। ওকে, তো এখন কথা হচ্ছে যে প্রতিষ্ঠানের বস যদি দুর্বল হয়, তাহলে প্রতিষ্ঠানের নেতৃত্বটা কিন্তু বাইরে থেকেই আসবে। যেমন কিছু কিছু ফ্যামিলি আছে, দেখা যায় বাবা নেতৃত্ব বা বাবা মানে সব ডিসিশন দিতে পারে না, তার সন্তানরা অথবা পারিপার্শ্বিক ব্যক্তিরা ডিসিশনটা দেয়। এই ধরনের ক্ষেত্রে ওটাকে আমরা বলবো বিকেন্দ্রীকরণ, মানে বাইরে থেকে নেতৃত্বটা আসতেছে। তেমনি একটা প্রতিষ্ঠানের মধ্যে যখন বাইরে থেকে নেতৃত্বটা আসবে, ওটাকে আমরা কি বলবো বলতো? বিকেন্দ্রীকরণের নীতি। বাট যদি বস নিজে সবকিছু নেতৃত্ব দেয় বা নিজের ক্ষমতার মধ্যে সবকিছু রাখে, ওটাকে আমরা বলবো কেন্দ্রীকরণের নীতি। দেন আদেশের ঐক্যনীতি এবং নির্দেশের ঐক্যনীতি। এখানে একটা কথা সুন্দর ভালো আছে, একজন ব্যক্তির আদেশদাতা হবে একজন মাত্র ব্যক্তি। যেমন ছোট্ট একটা এক্সাম্পল দেওয়া আছে ওখানে, যে ধরো আমি এবং আমার একটা ফ্রেন্ড একটা বসের মানে একটা প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে আছি। আমি একটা ব্যক্তিকে কফি আনতে বললাম, আর একজন একটা ব্যক্তিকে চা আনতে বললো। তে আমাকে কফি না দিলে আমি চাকরি থেকে আউট করে দিব, আর ওকে চা না দিলে ও চাকরি থেকে আউট করে দিবে। তখন ওই কর্মচারী কি করবে? দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। এই জন্য একটা প্রতিষ্ঠানে আদেশের ঐক্যনীতি এবং নির্দেশনার ঐক্যনীতি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওকে, তো একটা প্রতিষ্ঠানের আদেশের ঐক্যনীতি এবং নির্দেশের ঐক্যনীতিকে আমরা আলাদা আলাদা ভাগে ভাগ করবো না, যে একজন ব্যক্তির আদেশদাতা হবে মাত্র একজন ব্যক্তি। দেন সাধারণ স্বার্থের নিজস্ব স্বার্থ ত্যাগ।
মানে ব্যবসায় একটা ভাষা আছে কিন্তু, আর তা হচ্ছে যে ব্যবসায় মানুষের ইমোশন থাকা যায় না, বা আবেগ থাকা যায় না, বা পিছুটান থাকা যায় না। মানে তুমি তোমার বিয়ে সাইডে দিও, প্রতিষ্ঠানের লাভের দিকে দেখবা। যদি এইরকমটা করা হয়, ওটাকে বলা হয় সাধারণ স্বার্থে নিজস্ব ত্যাগ। মানে প্রতিষ্ঠানের অন্যান্য দিকগুলো বিবেচনা না করে প্রতিষ্ঠানের সফলতাকেই যখন ফোকাস দেওয়া হয়, তখন তাকে বলা হয় সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ মানে ত্যাগ আর কি। সাধারণ স্বার্থ বলতে এখানে প্রতিষ্ঠানের সাফল্যকে বোঝাচ্ছে। এরপর জোড়াময় শিকলের নীতি। জোড়াময় শিকলের নীতি বলতে এইরকম একটা চেইন থাকবে, যে এখানে এ বি সি, মানে এ তে বস থাকবে, তারপর বি তে আরেকজন থাকবে, সি তে আরেকজন থাকবে, কেউ কারো উপর নিচে কথাটা বলতে পারবে না, সবার দায়িত্ব বা ক্ষমতাটা আলাদাভাবে ভাগ করে দেয়া থাকবে। তো এই নীতিগুলোর মধ্যে আদর্শের ঐক্যনীতি, নির্দেশের ঐক্যনীতি, কেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ এবং জোড়াময় শিকল নীতিটা একটু পড়বা, এগুলা বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা পরে 7টা নীতি একটু দেখিয়ে চলো। তাহলে আমাদের পরবর্তী নীতিগুলো হচ্ছে নিয়মানুবর্তিতার নীতি। দেখো, যে কোনো প্রতিষ্ঠান হোক বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান হোক, একটা নিয়মের উপরে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানটা দাঁড় হয়। নিয়ম খারাপ হলে ব্যবসা প্রতিষ্ঠান লস খাবে, নিয়ম খারাপ ভালো হলে ব্যবসা প্রতিষ্ঠান লাভ হবে। যেমন যে কোনো স্টুডেন্ট লাইফে নিয়মানুবর্তিতা অনেক বেশি ইম্পর্টেন্ট, তেমনি একটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও নিয়মানুবর্তিতা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো নিয়মানুবর্তিতা নিয়ে প্রশ্ন আসলে পারবা, বাট এক্ষেত্রে থেকে খুব কমই প্রশ্ন আসে। শৃঙ্খলা নীতি, প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখতে হবে, শৃঙ্খলা সুন্দর রাখতে হবে। পারিশ্রমিকের নীতি, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। পারিশ্রমিক বলতে কি, তাদের বেতন ভাতা প্লাস অন্যান্য জিনিস দিয়ে মোটিভেশন করতে হবে। যারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিতে যাচ্ছে তাদের তো এই অধ্যায়গুলো নাই, মোটিভেশন পেশো না। কিন্তু কথা হচ্ছে শৃঙ্খলা নীতিতে বেতন, তারপর হচ্ছে ভাতা, তারপর বোনাস, এইটা কিন্তু তোমার মানে শ্রমিককে প্রচুর পরিমাণে মোটিভেটেড করে, এবং যার কারণে ব্যবসায় সাফল্য সুন্দরভাবে অর্জিত হয়। ওকে, তো এটা হচ্ছে শৃঙ্খলা নীতি। এরপর আছে সাম্যের নীতি। সাম্য বলতে যে সবাই একমত হয়ে, ঐক্য হয়ে, তারপর হচ্ছে সবার সঙ্গে এক মানে একই তালে তাল করে, মানে ঐক্যতাই বল, একতাই বল যেটাকে বলা হচ্ছে, ওই সেম পরিস্থিতিতে নীতিটাকে বলা হয় সাম্যের নীতি। এরপর চাকরির স্থায়িত্বের নীতি। দেখো, যে কোনো জায়গায় চাকরির স্থায়িত্ব থাকলেই কিন্তু কর্মী ওখানে বেশি করে কাজ করতে চায়। যেমন সরকারি চাকরির স্থায়িত্বটা সবচেয়ে বেশি জন্য বর্তমান বাংলাদেশে সরকারি চাকরির পিছনে মানুষটা বেশি ঝুঁকে, যেমন ওর ক্যারিয়ার নিশ্চিত। বাট অন্যান্য চাকরি যদি স্থায়িত্বটা বেশি হইতো, তাহলে কিন্তু ব্যক্তিরা ওখানে ঝুঁকে পড়তো। চাকরির স্থায়িত্ব নীতি বলতে বোঝানো হচ্ছে যে তুমি কত লং টাইম ওখানে থাকতে পারবা। উদ্যোগের নীতি, যে উদ্যোগের নীতি বলতে প্রতিষ্ঠানের শুধুমাত্র বসরাই যে উদ্যোগ নিবে এমনটা না, প্রতিষ্ঠানের লো লেভেলের কর্মীরাও যাতে উদ্যোগ নিতে পায়, এই ধরনের নীতিটাকেই বলা হচ্ছে উদ্যোগের নীতি। এবং একতাই বল নীতি। একতাই বল মানে আমরা সবাই এক হয়ে কাজ করব। যদি সৃজনশীলের মধ্যে লেখা থাকে মিস্টার রহিম করিম টরিম সমাজ, ওদের প্রতিষ্ঠান অনেক, সবার মধ্যে শৃঙ্খলা ভালো, তো তারা প্রতিষ্ঠানে এক হয়ে কাজ করে, তার এই ধরনের নীতিটাকে আমরা বলবো একতাই বল নীতি। এখন এটা সুবিধা আর অসুবিধা থেকে কিন্তু আমাদের ঘটা আসবে। তার মানে এই নীতিগুলো 14টা নীতি পড়ার পর তোমরা এখান থেকে এদের সুবিধা এবং অসুবিধাটা দেখে নিবা, অধ্যায়টা তোমাদের সুন্দরভাবে কমপ্লিট থাকবে। চলো আমরা বাকি দুটো টপিকস দেখি, যে এর বাইরে কোন 6টা নীতি পড়তে হবে এবং এখানে দক্ষতাটা বা ওই টপিকসটা কিভাবে কাজে লাগে।